নমস্কার, আমি অদিতি। আমরা চলে এসেছি আমাদের পজিটিভ বার্তার বিকাশ টক শোর অনুষ্ঠানে। আমাদের সাথে আজকে আমাদের পজিটিভ বার্তার স্টুডিওতে উপস্থিত আছে কার্তিক অধিকারী মহাশয়। ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পজিটিভ বার্তার স্টুডিওতে আসার জন্য। আজকে আমরা ওনার সাথে কথা বলবো। আজকে আমরা ওনার সম্পর্কে, ওনার জীবন বৃত্তান্ত এইসব সম্পর্কেই ওনার থেকে আমরা আজকে শুনব। নমস্কার। হ্যাঁ, নমস্কার ম্যাম। আমাদের পজিটিভ বার্তা স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আহ, আপনার সম্পর্কে একটু আমাদের দর্শকদেরকে কিছু বলুন। হ্যাঁ, আমার নাম কার্তিক অধিকারী। আমি এরকম একটা জায়গায় বলার সুযোগ পেয়েছি, এই জন্য প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ম্যাম এবং এখানকার যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে। আমার সম্পর্কে আমি দু চার কথা বলছি। আমি প্রথমে দেখতে পেতাম, তো একটা ভুল ট্রিটমেন্টে মানে আমার জয় বাংলা হয় যখন আমি ক্লাস 2-3-তে পড়ি, তখন লোকাল ডাক্তার দেখানো হয়েছিল। সেখানে একটা ভুল ট্রিটমেন্টে আমার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। তারপরে আমি কিভাবে পড়াশুনো করব বুঝতে পারছি না। খুবই মানে খারাপ লাগছিল যে আমি আর অন্যদের মতো পড়তে পারবো না, স্কুলে যেতে পারবো না। কিন্তু খোঁজ খবর করতে করতে রামকৃষ্ণ মিশনের খোঁজ পাই, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েস একাডেমি। তো সেখানে আমাকে ভর্তি করে দিয়ে আসেন মা। সেখানে আমি ক্লাস ইউজি থেকে একদম ক্লাস 12 অবধি পড়েছি। রামকৃষ্ণ মিশনে পড়ার সময় খুব মন খারাপ হতো প্রথম প্রথম, যে বাড়িতে সবাইকে ছেড়ে থাকা ছোট বয়সে। কিন্তু বন্ধুদের সঙ্গে মিলেমিশে কিছুদিন থাকার পরে আমার আর রামকৃষ্ণ মিশন ছেড়ে বাড়ি যেতে ইচ্ছা করতো না। মানে এত ভালোবাসা পেয়েছিলাম ওখানে, যারা স্বামীজি মহারাজ রয়েছেন বা বন্ধুরা, টিচার্সরা ভীষণ আপন করে নিয়েছিলেন। এবং রামকৃষ্ণ মিশনে সমস্ত কিছু আমাদেরকে হাতে ধরে ধরে শিখিয়েছে। আমি যেমন সেতার শিখেছিলাম রামকৃষ্ণ মিশনে, এছাড়াও গান, এসরাজ, বাঁশি, কম্পিউটার, হাতের কাজ, সুইমিং, সমস্ত কিছু আমাদের ওখানে শেখানো হয়। এছাড়াও ওখানে বিভিন্ন রকম কম্পিটিশন হতো, ডিবেট, এছাড়া গান, কবিতা, সব কিছুতে আমরা অংশগ্রহণ করতাম সাধারণ ছেলে মেয়েদের সঙ্গেই। তো আমার কখনো পরের দিকে কখনো মনে হয়নি যে আমি অন্যদের থেকে আলাদা, বা অন্যরা আমাকে হয়তো অন্যভাবে দেখছে বা সিম্প্যাথি দেখাচ্ছে। কারণ ওনাদের ব্যবহার, বা ওখানে আমাদের ওখানে সাধারণ ছেলেরাও পড়তো, তারা খুব ভালোভাবে মিশেছিল। আর এটা আমার খুবই ভালো একটা লাইফ কেটেছে স্কুল জীবনটা। আর আমার বাড়ি বলতে গেলে কল্যাণীতে, নদিয়া জেলায়। আর আমি রামকৃষ্ণ মিশন থেকে এইচএস পাশ করার পর আমি যাদবপুর ইউনিভার্সিটি, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, বিশ্বভারতী, এই সমস্ত ইউনিভার্সিটিগুলোতে একসঙ্গে চান্স পেয়েছিলাম। তো বিশ্বভারতী আমাকে রবীন্দ্রনাথের বিভিন্ন লেখা, গল্প ভীষণভাবে আকর্ষণ করত। এবং যেহেতু রবি ঠাকুরের নিজের হাতে করা এই ইউনিভার্সিটি, তাই আমি এখানেই পড়তে আসি। এবং বিশ্বভারতীতে এসে আমার একটুখানি চিন্তা ছিল যে এতদিন আমি একটা ঘেরাটোপের মধ্যে পড়াশুনো করতাম রামকৃষ্ণ মিশনে, কিন্তু বিশ্বভারতী একটা বৃহৎ জায়গা, এবং অনেক ছাত্রছাত্রীরা এখানে পড়াশুনো করেন। তো সেখানে আমি কিছুই চিনি না, জানি না সকলে আমাকে আপন করে নেবে কিনা, বা আমি সবাইকে আপন করে নিতে পারবো কিনা, অ্যাডজাস্ট হবে কিনা। তো যাই হোক, প্রথম প্রথম এসে আহ, 2-3 দিন এরকম গেছে। প্রথম প্রথম ভালো লাগতো না, ক্লাসে গিয়ে বসে থাকতাম, কাউকে চিনতাম না যেহেতু। আবার স্যার পড়িয়ে দিত, তারপর আবার ক্লাস করে চলে যেতাম। তো মনে হতো যে না, এটা রামকৃষ্ণ মিশনের মতো নয়, রামকৃষ্ণ মিশনের থেকে অনেক আলাদা। কারণ রামকৃষ্ণ মিশনে যেহেতু ছোটবেলা থেকে পড়েছি, 12 বছর থেকেছি, একটা বন্ডিং তৈরি হয়ে গেছিল সকলের সঙ্গে। কিন্তু যাই হোক, আমার ধারণা পরবর্তীতে ভুল হয়েছে। বিশ্বভারতীতে এসেও আমি খুবই ভালোবাসা পেয়েছি।
টিচার্সদের কাছ থেকে সাপোর্ট পেয়েছি। বন্ধু-বান্ধবীরা ভীষণ আপন করে নিয়েছে। একসঙ্গে ঘুরতে যাওয়া, সিনেমা দেখতে যাওয়া, সমস্ত কিছু একসঙ্গে। মানে আমি যে দেখতে পাই না, আমার সেটা আলাদা করে কখনো ফিল হয়নি এখানে এসে। তো এই আর কি আমার মোটামুটি ইউনিভার্সিটিতে আমি এসে হিস্ট্রি নিয়ে পড়ি। হিস্ট্রিতে আমি বিএ করেছি, তারপরে এমএ করেছি। তারপরে এখান থেকেই বিএড করেছি। বিএডে আমি যাদবপুরেও চান্স পেয়েছিলাম, কিন্তু বিশ্বভারতীর প্রতি আমার একটা ভালো লাগা ছিল, আর বন্ধু-বান্ধবীরাও বলল যে বিনয় আ ভবন থেকে তো? হ্যাঁ, বিনয় ভবন থেকে। আচ্ছা। যে আমাদের ছেড়ে চলে যাবি? হুম। তো সেই জন্য আমি আর যেতে পারলাম না। বিএডটাও এখান থেকে করলাম, এমএডও এখান থেকে করেছি। আর আমার আগের সাবজেক্ট যে হিস্ট্রি ছিল, হিস্ট্রিতে আমি চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি আমার পড়াশোনার যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমার ব্রেইল বুক আর অডিও বুক শুনে পড়াশোনা করতে হয়। ব্রেইল আচ্ছা। বুক পড়ে হাত দিয়ে হুম। স্পর্শ করে, আর অডিও বুক শুনে, কিন্তু অডিও বুকটা অ্যাভেলেবেল নেই, বা ব্রেইল বুকটাও হায়ার স্টাডিজে অ্যাভেলেবেল থাকে না। সেই জন্য আ আমি চাইলেও ৫টা ৬টা বই পড়তে পারি না। যেটুকু ক্লাসে টিচার্সরা পড়াতেন, যেটুকু আলোচনা করতেন, সেটুকু শুনে, আর বন্ধু-বান্ধবীরাই আমাকে কিছু রেকর্ডিং করে দিত কিছু জিনিস। পুরো বই তো রেকর্ড করে দেওয়া সম্ভব নয়। তো এর ওপরেই আমি পড়াশুনো করেছি। তার মধ্যে আমি চেষ্টা করতাম যতটা ভালো রেজাল্ট করা যায়। তো আমার মাধ্যমিকে 75% রেজাল্ট করেছিলাম। এইচএসে 78.6, গ্র্যাজুয়েশনে 65% ফার্স্ট ক্লাস, এমএতেও 65%, বিএতেও আমার 80%, এমএডেও আমার 75%। এরকম আমার সব নাম্বার। আর আমি ইতিহাসেও সেট কোয়ালিফাই করেছি। এডুকেশনেও আমি সেট, নেট দুটোই কোয়ালিফাই করেছি। তারপরে আমি সিটেট কোয়ালিফাই করেছি। এছাড়াও আমি আ বিভিন্ন বিষয়ে এখন কাজ করছি। আমার এই যে কাজ করতে যেটা মনে হয়েছে, যে আমি এই যে এতদূর এগিয়েছি, বা আজকে আমি বর্তমানে তো একটা জায়গায় পৌঁছেছি। কারণ আমি এখন এখানে এই বিএড কলেজে পড়াই, শান্তিনিকেতন বিএড কলেজে। এখানে আমি প্রফেসর। আর এছাড়াও আমার ৫টা পেপারও পাবলিশড হয়েছে অলরেডি। সেগুলো বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, বিশ্বভারতী থেকে, যাদবপুর ইউনিভার্সিটি থেকে, কেরালা ইউনিভার্সিটি থেকে, রহরা রামকৃষ্ণ মিশনের ওখান থেকে, অ্যা এবং আরও একটা পেপারের উপর আমি কাজ করছি। তো এগুলো করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে, বারে যেটা উপলব্ধি করেছি, যে আমার হয়তো নিজের চেষ্টা ছিল, এবং বাড়ি থেকে মা আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছেন, দিদি সাপোর্ট করেছেন। কিন্তু তার বাইরেও বন্ধু-বান্ধবীদের এই সহযোগিতা, টিচারদের এই সহযোগিতা, এইগুলোও আমার মানে দরকার ছিল। এগুলো না পেলে আমি জানি না এতদূর এগোতে পারতাম কিনা। ম্যাম। একদমই তাই। বাড়ির সাপোর্ট এবং যে পরিবেশে আপনি বড় হয়েছেন সেখানকার মানুষগুলোর সাপোর্ট না ছাড়া খুবই কঠিন, এবং সবথেকে বড় আপনার চেষ্টা, যেটা সবার আগে দরকার। আপনার ১ম চাকরি সম্পর্কে যদি একটু বলেন? আ চাকরি বলতে আমি হ্যাঁ, আমাদের ওখানে একটি স্কুলে, সেখানে আমাকে পড়াতে বলেছিলেন। তো ৫ দিন পড়াতে হবে। কিন্তু আ আমি, আমার যারা বন্ধু-বান্ধবী বা টিচার্সরা, তারা আমাকে বলছেন যে, "তুমি ২ খানা সাবজেক্ট যেটা পড়েছো, ১ম এ হিস্ট্রি, তারপর এডুকেশন। ২ খানাতেই তুমি সেট, নেট কোয়ালিফাই করেছো। তারপর তুমি সিটেট কোয়ালিফাই করেছো। তাহলে তুমি কেন পিএইচডি করবে না?" তো আমি সেই জন্য ভাবলাম, যদি আমি পিএইচডি করি তাহলে হয়তো স্কুলটাতে মানে পড়ানোটা একটু আমার পক্ষে চাপ অসুবিধা হবে। হয়। সেই জন্য আমি আর ওই স্কুলে আলাদা করে জয়েন করিনি। এছাড়াও আমার আ আলাদা যে সমস্ত পেপারগুলো আমি করেছি, যে একটা পেপার আমার আছে, "Enablers and Barriers Using Assistive Technology for Equitable Participation"। তো আমার মনে হচ্ছে যে এই যে অ্যাসিস্টিভ টেকনোলজি, এখন তো টেকনোলজির ভীষণভাবে ডেভেলপ করেছে। এখন টেকনোলজির সাহায্যে আমরা সবকিছু করতে পারি। তো
এই টেকনোলজিকে কাজে লাগিয়ে কিভাবে যারা মানে যাদের ভিশন নেই বা যারা হয়তো একটু কানে কম শোনেন হুম, বা কথা বলতে পারেন না, তারা এই টেকনোলজিটাকে কিভাবে তাদের কাজে আসতে পারে? তারা কিভাবে এটাকে সদ্ব্যবহার করতে পারেন? তারপরে হচ্ছে একই সঙ্গে টেকনোলজিটাকে এমন করে করতে হবে যেখানে হচ্ছে একজন সাধারণ আ মানুষ এবং একজন স্পেশাল মানুষ যার কিছু না কিছু সমস্যা রয়েছে, দুজনে একই সঙ্গে যাতে কাজ করতে পারেন পাশাপাশি বসে। তো এর ওপরে আমার একটা পেপার আমি করেছিলাম। সেটা বিশ্বভারতী থেকে আমার বেরিয়েছে। আচ্ছা। এছাড়াও আরেকটা পেপার আমি করেছি যেটা হচ্ছে এডুকেশনের সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ইকোলজি, কালচার, এনভায়রনমেন্ট। আমার মনে হয়েছে যে এখন যে এনভায়রনমেন্ট ভীষণভাবে মানে ক্ষতি হচ্ছে আরকি। হুম, আ আ সমস্ত গাছপালা কেটে বিভিন্ন বিল্ডিং, অফিস এই সমস্ত তৈরি হচ্ছে। গ্রামগুলো একটু, একটু করে শহর হয়ে যাচ্ছে। তো এই পরিবেশের কে বাঁচাতে গেলে কি করতে হবে আমাদেরকে এমনভাবে মানে এগুলোকে আমরা রক্ষা করতে পারি। সেইজন্য এর উপর আমি একটা পেপার আ লিখেছিলাম। যেটা আমার যাদবপুর ইউনিভার্সিটি থেকে প্রকাশ হয়েছে। পেপারটা হচ্ছে বিশ্বকবির সবুজের ভবিষ্যৎ নিয়ে বিশ্বকবির ভাবনা ও বর্তমান অনুশীলন। আচ্ছা। মানে সবুজের ভবিষ্যৎ নিয়ে কি মানে কবি কিভাবে ভেবেছেন, তার কিরকম চিন্তাভাবনা ছিল, সেগুলো আমি কিছুটা বিশ্লেষণ করবার চেষ্টা করেছি। এছাড়াও বর্তমানে এইটাকে কিভাবে অনুশীলন করা হচ্ছে। আমরা কতটা তার ভাবনা চিন্তাকে ধরে রাখতে পেরেছি, কতটা এগিয়ে নিয়ে যেতে পারছি। আর এই দুটো পেপার গেল। ৩ নম্বর একটা পেপার হচ্ছে বায়োগ্রাফি অ্যাজ আ হিস্ট্রি। আমার যেহেতু ইতিহাস ছিল, এই পেপারটাও আমি করেছি। ৪ নম্বর পেপার হচ্ছে ইকুয়াল অ্যাক্সেস টু অনলাইন প্ল্যাটফর্ম, আ পাথওয়ে টু ডিজিটাল ইনক্লুশন। অনলাইন প্ল্যাটফর্মটা এখন হচ্ছে একটা ভীষণ ভাইটাল প্ল্যাটফর্ম। কারণ এই অনলাইনে আমাদের কত কি কাজ হয়। সরকারি বিভিন্ন প্রজেক্টগুলো অনলাইনে করতে হয়। ফর্ম ফিল আপের ক্ষেত্রে অনলাইন। সমস্ত তারপরে কিছু অনলাইন। পড়াশুনো হুম, সমস্ত কিছু। মেডিকেল ফেসিলিটি। তো এই অনলাইনের ব্যাপারটা যে যারা মানে যাদের দৃষ্টিশক্তি নেই বা যারা অন্যরকম কোনো প্রতিবন্ধকতা যাদের রয়েছে, তারা কতটা এই অনলাইনের সুবিধা পাচ্ছেন, কতটা ব্যবহার করতে পারছে বা সাধারণ মানুষই বা কতটা পাচ্ছে। যারা একটু গ্রামের দিকে থাকেন, যাদের হয়তো যারা রিমোট এরিয়ায় থাকেন, তাদের কাছে এই অনলাইনের সুবিধাটা কতটুকু পৌঁছেছে এবং কত শতাংশ মানুষ এই অনলাইনের সুবিধা পাচ্ছে বা এর অসুবিধাগুলো কি রয়েছে হুম, বা সরকারি ক্ষেত্রে আরো কি ব্যবস্থা করা দরকার। তো এটা নিয়ে আমার আলোচনা করা রয়েছে পেপারটাতে। আর আরেকটা পেপার যেটা আমি করছি মানে অনেকটাই হয়ে গেছে, সেটা হচ্ছে মেন্টাল হেলথ। আমরা এখন দেখতে পাই যে ছেলেমেয়েরা ভীষণভাবে ফ্রাস্ট্রেশনের মধ্যে চলে যায়। এই ফ্রাস্ট্রেশনে কোন শ্রেণীর ছেলেমেয়েরা যাচ্ছে? মানে কিরকম এজের ছেলেমেয়েরা? কেন যাচ্ছে? তাহলে ফ্রাস্ট্রেশনে যাওয়ার তো একাধিক কারণ থাকতে পারে। কিন্তু এখন এই সময়টাই দেখছি আমরা লক্ষ্য করে বেশিরভাগ ছেলেমেয়ে চলে যাচ্ছে। হুম, সেখানে বেকারত্ব একটা সমস্যা। আরো অনেক সমস্যা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা বা হাইপার অ্যাক্টিভ। আমরা দেখছি এখন বাড়িতে বাবা-মারা বা বন্ধু-বান্ধবীরা হয়তো খুব সামান্য কিছু কথা বলল, তাতেই অনেকে খুব রেগে যাচ্ছে চট করে। হুম। বিরক্ত বোধ করছে। বা এখন আমরা অনেকে মানে নিজেদের কতটুকু বলা হয়ে যাচ্ছে কিন্তু অন্যদের কথা আমরা শুনতে চাইছি না। এই যে জিনিসগুলো anxiety এইগুলো নিয়ে আমি এই পেপারটা করছি আরকি। আচ্ছা, আচ্ছা। এবং আমার ইচ্ছা আছে এই ৫ টা পেপার একত্রিত করে একটা বই বের করব। আর কেরিয়ারে তো এখন আমি বর্তমানে বললাম শান্তিনিকেতন বিএড কলেজে হিস্ট্রির মেথড টিচার এখানে পড়াচ্ছি। নিশ্চয়ই আপনার সেই আশা পূর্ণ হবে। আপনার যে কারেন্ট প্রফেশন, সেই কারেন্ট প্রফেশনে আপনি কতটা খুশি বা স্যাটিসফাইড আপনি? হ্যাঁ, আমি এখানে যেখানে শান্তিনিকেতন বিএড কলেজে পড়াচ্ছি, এখানে এইচআর, প্রিন্সিপাল বা বাকি যে কলিগ টিচাররা রয়েছে, প্রত্যেকে আমাকে ভীষণ সাপোর্ট করেন, খুবই ভালোবাসেন, আমার সুবিধা অসুবিধা মানে কোনো কিছু আমার এখানে সমস্যা হয় না। হুম, আমি এনাদের সঙ্গে কাজ করে খুবই খুশি। কিন্তু একটা বিষয় আরকি সামনের দিকে এগিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে।
হ্যাঁ, আরো ভালো আরো সামনের দিকেও, হ্যাঁ, যে ইচ্ছেটা রয়েছে মানে আমি একটা মানুষকে দেখাতে চাই যে কোথাও থেমে গেলে হবে না। মানে এগিয়ে জীবনে যেতে হয়তো হবে। বাধা আসবে এবং সেই বাধাগুলোকে নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। বাধাগুলোকে পেরিয়ে যেতে হবে। কিন্তু আমি যদি মনে করি যে আমার আর সামনে যাওয়ার জায়গা নেই, আমি সামনে কি করে এগোবো? তাহলে কিন্তু আমি কোনোদিনই এগোতে পারব না। মানে এই বিশ্বাসটা নিজের মনের রাখতে হবে এবং নিজের সঙ্গে নিজের মনকে বোঝাতে হবে, নিজের সঙ্গে নিজের লড়াই। আমার মনে হয় আমাদের যারা স্পেশাল, যাদের কিছু না কিছু সমস্যা রয়েছে, তারা হচ্ছে দুটো জায়গায় তারা লড়াই করে। একটা হচ্ছে সমাজের সঙ্গে। সমাজ এখনো তাদেরকে ঠিকভাবে অ্যাকসেপ্ট করতে পারে না। আরেকটা হচ্ছে নিজের সাথে লড়াই। এই ওটাই তো ২ টি। সবচেয়ে হ্যাঁ, কঠিন, তাই না? নিজের সাথে লড়াইটা। হ্যাঁ, অবশ্যই। মানে এই নিজের সাথে লড়াই যখন আমাকে সমাজ, এখন আমি যে এই যে আমি কলেজে পড়াই বা আমার যে এত ডিগ্রি আছে হুম। বা আমি যে প্রচুর প্রাইজ পেয়েছি ডিবেটে, পোয়েমে অনেক কিছুতে মানে সেতার বাজাতাম। তো প্রচুর কিছুতে আমার প্রাইজ রয়েছে। আমি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ইয়ং পিপল যেটা ইংল্যান্ড থেকে করানো হয়, হুম। সেখানে আমি ব্রোঞ্জ, সিলভার, গোল্ড ৩ টে স্কেলই আমি কমপ্লিট করেছি সাধারণ ছেলেমেয়েদের সঙ্গে। এটা রামকৃষ্ণ মিশন থেকে করিয়েছিল। হুম। তো যাই হোক, তো এটাই আমার মনে হয় যে এখনো কিছু মানুষের মধ্যে হয়তো ভ্রান্ত ধারণা রয়ে গেছে যে ইনি দেখতে পান না বা ইনি হয়তো ভালো করে হাঁটতে পারছেন না বা ইনি হয়তো শুনতে পাচ্ছেন না, একটু কম শুনছেন। তার মানে ইনি কিছু পারবেন না। এই ধারণা ভুল মানুষের। কারণ অনেকে আছে ভালো গান করে, ভালো আবৃত্তি করে, ভালো কথা বলেন, হ্যাঁ? তো সেটাই আমার মনে হয় যে কাউকে চোখে দেখে, বাইরে থেকে দেখে বিচার করা উচিত নয়। তাকে সুযোগ দেওয়া উচিত, তাকে একটা প্ল্যাটফর্ম দেওয়া উচিত। তারপরে নয় তাকে জাজ করা যেতে পারে সে কতটা কি পারছে। কিন্তু আমরা তাকে সেই সুযোগটাই দিলাম না, অথচ জাজ করছি। সেটা মনে হয় ঠিক নয়। এখানে মানুষের মানসিকতা একটু পরিবর্তনের দরকার রয়েছে। কারণ একদমই তাই। যেহেতু সমাজ এগোচ্ছে, ফলে আমার যেটা মনে হয় আমি যেমন এগিয়ে যাব সামনের দিকে, আমার চারপাশে যারা রয়েছে আমার দায়িত্ব তাদেরকে একসঙ্গে নিয়ে এগোনো। একদমই তাই। তবেই তো আমাদের সমাজে ডেভেলপ হবে। আচ্ছা, এবার যে জিনিসটা জানার, আপনার জীবনে কি কোনো রোল মডেল আছে যিনি আপনার ইন্সপিরেশন? আহ রোল মডেল বলতে আমি তো মানে এরকম তো একাধিক মানুষকে আমি দেখে মানে তাদের দেখে বড় হয়েছি। বিশেষ করে আমি আমার দিদির কথা বলতে পারি। আমার দিদি আহ মানে আমাকে সবসময় সাপোর্ট করে গেছে যে আহ, যে তুই পারবি। আমি হয়তো অনেক সময় মানুষের ব্যর্থতা সাকসেস দুটোই থাকে। তো হয়তো কোথাও হয়তো আমি হয়তো কম্পিটিশনে আমি সেবারে কিছু হলাম না বা হয়তো একটু ভুল করে ফেলেছি। তো সেটা নিয়ে মন খারাপ করলে আমাকে দিদি বা টিচাররাও আমাকে বোঝাতেন যে দেখো তুমি আজকে পারোনি মানে কালকে পারবে না এটা নয়। তুমি আবার চেষ্টা করো, তুমি দেখো আহ, কোথায় তোমার ভুল ছিল, হ্যাঁ, তুমি সেটাকে আবার রিভিউ করো, নিজেকে নিজে রিভিউ করো। তাহলে দেখবে তুমি আরো আজকে হয়তো তুমি যেটা ভালো করতে সেটার থেকে তুমি কালকে আগামী দিনে আরো ভালো কিছু করতে পারবে। তো এই যে কথাগুলো বা হেলেন কেলার আছেন, যার জীবনী আমি পড়েছি, যিনি কানে শুনতে পেতেন না, কথা বলতে পারতেন না, দেখতে পেতেন না, তবু তিনি কিন্তু বিশ্বে মানে অনেক কিছু করে গেছেন এবং বিশ্বে তিনি ইতিহাসে জায়গা করে নিয়েছেন। মানুষের মনে জায়গা করে নিয়েছেন। তিনি পড়াশুনো করেছেন, বই লিখেছেন, হ্যাঁ। তারপরে লুই ব্রেইল, যিনি আমাদের পড়াশোনার একটা রাস্তা দেখিয়ে গেছেন এবং নিজেও জীবনে দৃষ্টি দৃষ্টিশক্তি ছিল না তার। তো এই যে মানুষগুলো, এনারা যদি পারেন, আমার সব থেকে মানে কথা হচ্ছে যে একজন যদি যে কথা বলতে পারছে না, কানে শুনতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে না, তবু সে যদি এত দূর এগিয়ে যেতে পারে, তাহলে আমি আমি তো শুধু দেখতে পাই না, তাহলে আমি কেন এগিয়ে যেতে পারবো না? তো সমস্যাটা যদি ভাবি আমরা সমস্যা, তাহলে সমস্যা। কিন্তু যদি সমস্যাটাকে যদি সমস্যা না ভাবি তাহলে সমস্যা নয়। কারণ এখন আমার অনেক বন্ধু-বান্ধবীরা যারা আমার কাছ থেকে পেপার কিভাবে পাবলিশ করতে হয়, কিভাবে প্রপোজাল বানাতে হয়, কিভাবে থিসিস তৈরি করতে হবে,
সাধারণ বন্ধুরা যারা, তারা আমার কাছ থেকে শিখে আর কি। এটাও আমার একটা ভালো লাগার জায়গা যে একদম। আমি সাধারণ ছেলে মেয়েদেরকে শেখাতে পারছি, বন্ধু বান্ধবীদেরকে, জুনিয়রদের। এবং আমি এই সোসাইটির প্রতি মনে করি আমাদের প্রত্যেকেরই একটা দায়বদ্ধতা আছে। সেই জন্য আমি এখানে একটা অ্যাচিভার্স বলে একটা ট্রাস্ট তৈরি করবার চেষ্টা করছি, যেখানে ১৫০ মতো ছেলে মেয়ে আছে এবং প্রত্যেকে কেউ পিএইচডি করছে, কেউ এমএসসি পড়েছে, কেউ বিএসসি পড়েছে, কেউ চাকরি করছে এবং প্রত্যেকেই ছাত্রছাত্রী এবং তারা ভীষণ ভালো কাজ করে। মানে আমি চেষ্টা করি পুজোর সময় আমরা সবাই মিলে যারা দুস্থ ছেলে মেয়ে, মানে দুস্থ কথাটা হয়তো আমি উইথড্র করলাম, এটা এভাবে বলা উচিত নয়, যারা আর্থিক দিক থেকে হয়তো পিছিয়ে সেভাবে হুম, হুম, স্বনির্ভর হুম। নয়, তো তাদের হাতে একটু নতুন জামা কাপড় তুলে দেওয়া, হ্যাঁ, একটু নতুন বস্ত্র, একটু খাবার। কারণ আমরাও তো পুজোতে ভালো করে আনন্দ করি, যেটুকু করি। আমাদের এখন হয়তো কারোর ১ টা, কারোর ২ টো, কারোর ৩ টে জামা কাপড়ও হয়। কিন্তু কিছু ছেলেমেয়ে এরকম আছে যারা হয়তো ওই সমস্ত পায় না। তো এই আনন্দটা যদি আমি ২ টো জামার জায়গায় ১ টা জামা নিয়ে আরেকটা জামার পয়সা দিয়ে আমি যদি আরেকটা বাচ্চা বা ২ টো বাচ্চার মুখে হাসি ফোটাতে পারি, সেই আনন্দটা বেশি আমার কাছে গ্রহণযোগ্য। তারপরে আমরা যাদের এই যে আমি নিজে যেহেতু উপলব্ধি করেছি যে পড়াশুনোর ক্ষেত্রে, তো এই ছেলেমেয়েগুলোকে দিয়ে আমি বিভিন্ন অডিও বুক রেকর্ডিং করাচ্ছি, যাতে আমার পরবর্তীতে যারা পড়াশোনা করবেন, তাদের যাতে কোনো জায়গায় অসুবিধা না হয়। তাদের জন্য বইয়ের অভাবে পড়তে পারছেন না, এই ব্যাপারটা যাতে না থাকে। রাইটারের একটা সমস্যা রয়েছে পরীক্ষা দিতে গেলে, তো সেখানে আমরা রাইটার খুঁজে পাই না। তো সেই রাইটারের সমাধানটা কিভাবে করা যায়, আমি আমার মতো করে চেষ্টা করছি। আপনারাও যদি একটু এগিয়ে আসেন, তাহলে হয়তো আমরা জীবনে আরো ভালো আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবো, আরো ভালো কিছু অ্যাচিভ করতে পারবো। একদমই তাই। আহ, আপনার জীবনের সবচেয়ে বড় ভয় বা আশা কি? আমার জীবনে আহ, ভয় বলতে গেলে যে আমি যে কাজটা করতে চাইছি, হুম, সেই কাজটা যতক্ষণ না আমি 100% সাকসেস পাচ্ছি, হুম, ততক্ষণ আমার মানে কোথাও একটা মনের মধ্যে বিরক্ত, অস্বস্তি তৈরি হয়। ভালো লাগে না কিছু। মানে এবার কারোর সাথে আমি হয়তো মানে স্বাভাবিক সময়ে যেভাবে কথা বলি, যেরকম থাকি, মিলেমিশে থাকি, সেই তখন মানে সেই কাজটা যতক্ষণ না আমি ঠিকঠাক করতে পারছি, ততক্ষণ আমার সেই ব্যাপারটা কিছুটা চলে যায়। কারণ আমি হয়তো পরে আমার মানে সেটার জন্য একটু একটু অনুশোচনা হয় যে আমি কারোর সাথে খারাপ ব্যবহার করলাম না তো? মানে কেউ খারাপ ভাবলো না তো? কারণ আমার তখন ওই কাজের দিকেই মন থাকে। আমার মনে হয় যে যখন আমরা যেটা করছি, সেই জিনিসটার প্রতি বেশি করে জোর দেওয়া উচিত। সেটা খেলাধুলো হতে পারে, গল্পের বই পড়া হতে পারে, ক্লাসের বই পড়া হতে পারে, কোনো কাজ হতে পারে। এবং সেই জায়গায় যদি অন্য কিছুর আমাদের মনের মধ্যে চলে, তাহলে আমরা সেই জিনিসটা ভালো করে করতে পারবো না। এটা আমার একটা মানে ভয়। ভয় বা যাই বলতে পারেন, ব্যর্থতা। কিন্তু আর একটা যেটা আশা, যে আমি যেমন এগিয়েছি এতটা দূর বা আরো এগোনোর চেষ্টা করছি, হয়তো পিএইচডিও করব। তো আমার মতো করে যারা সমাজে শুধু মানে স্পেশাল প্রবলেম রয়েছে এরকম কিছু নয়, সে সাধারণ ছেলেমেয়েও হতে পারে। হ্যাঁ, আমার মনে হয় অ্যাকচুয়ালি বা প্রতিবন্ধকতাটা বাহ্যিকভাবে দেখা যায়, তাই আমরা তাদেরকে প্রতিবন্ধক বলে আহ, হুম, দাগিয়ে দিই। কিন্তু অনেক মানুষ তো আছে যারা মনের দিক থেকেও ভীষণভাবে প্রতিবন্ধকতায় ভুগছেন। হয়তো আপনি দেখবেন একজন ব্লাইন্ড ছেলে বা মেয়ে, সে হয়তো খুবই ভালো গান গাইছে, কিন্তু হয়তো আরেকজন সাধারণ ছেলে তার মতো গাইতে পারল না, বা সে খুব ভালো কথা বলছে বা কম্পিউটারে বসে কাজ করছে। মানে এগুলো জাস্ট ছোট ছোট উদাহরণ, এরকম অনেক কিছু হতে পারে। তো সেই জন্য প্রতিবন্ধকতা ওইভাবে বিচার করা যায় না, আর প্রতিবন্ধকতা মনে হয় আমাদের সেই অর্থে আমাদের সবার মধ্যেই রয়েছে কম বেশি। একদমই তাই। আমরা স্যারের সাথে আজকে কথা বললাম, তো ভীষণ ভালো লাগলো। শুধুমাত্র বোধহয় মনের প্রতিবন্ধকতা না থাকলেই হলো, বাকিটা নিজের উপর। নিজের ইচ্ছা থাকলে সব করা যায়। এটা উনি আমাদের কাছে একজন জলজ্যান্ত উদাহরণ বোধহয়।
আজকে আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদেরও আমাদের আজকের এই পর্ব খুব ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পজিটিভ বার্তা সাথে থাকবেন।